উন্নতি, একটা বড় পদক্ষেপ বলা যেতে পারে, সামনের দিকে চলার জন্য একটা বড় মাইলস্টোন। কারণ সাধারণত গত কয়েক বছর আমি দেখিনি যে বন্দি মুক্তি কমিটি এবং এপিডিআর যৌথভাবে মানুষের পাশে, সমাজের পাশে দাঁড়িয়েছে। আজকের এই বেলডাঙ্গার ঘটনা আমাদেরকে সেখানে একই সাথে লড়াই করার ময়দানে হাজির করতে পেরেছে এবং সেই উদ্যোগ এপিডিআর গ্রহণ করেছে। সেই জন্য আমি বন্দি মুক্তি কমিটির পক্ষ থেকে এপিডিআরের মুর্শিদাবাদ জেলার কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। দ্বিতীয় যে কথাটা বলতে চাই, পরস্পর দুটি কথা আমি বলে আমার আলোচনা শুরু করব। আজকের পূবের কলম পত্রিকায় সচিত্র একটা রিপোর্ট আছে, তাতে দেখানো হয়েছে যে ওই 4 জন আহতের মধ্যে একজন এখনো কলকাতায় একটি বেসরকারি ডেন্টাল হসপিটালে ভর্তি আছেন, চিকিৎসাধীন। সাংবাদিকদের সাথে কথা বলেছেন তার দুলাভাই খায়রুল ইসলাম, তিনি স্পষ্ট করে বলেছেন এখনো পর্যন্ত কোনো পক্ষ থেকে কোনো রকমের আর্থিক সাহায্য পৌঁছায়নি। আজকে বিকেল 3:05 কাপাসডাঙ্গার এক ভদ্রলোকের কাছ থেকে খবর পেলাম যে বেলডাঙ্গা থানার আইসি জামাল উদ্দিন নিজে সশরীরে উপস্থিত হয়ে তার বাড়িতে 10,000 টাকা দিয়ে এসেছেন। তাহলে মনে হচ্ছে জামাল উদ্দিন ঠেলাই পড়ে ওই কলমের রিপোর্টটা প্রকাশ পাওয়ার পরে ওই একজন ভিখারিকে সামান্য কিছু ভিক্ষা দিতে গিয়েছিলেন। দ্বিতীয়ত, 22 তারিখ রাত্রি 9টার সময় আমি একজন বেলডাঙ্গাবাসীর কাছ থেকে সুনির্দিষ্টভাবে একটা তথ্য জানতে পেরেছিলাম। সেই তথ্য সঠিক কিনা যাচাই করার সময় আমার হয়ে ওঠেনি। সেটা হচ্ছে যে বেলডাঙ্গাতে কেন্দ্রীয় বাহিনীর 30 জন সদস্য আছেন, মানে সেই দিন ছিলেন 22 তারিখ রাত্রি 9টার সময়। এই 30 জন সদস্য সম্পর্কে জামাল উদ্দিন বিবৃতি দিয়েছেন যে কেন্দ্রীয় বাহিনীর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তারা এসেছেন কিনা জানি না, আছেন কিনা জানি না, কোথায় আছেন জানি না। এই কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা থানার নিয়ন্ত্রণে নেই, থানার অবজারভেশনে নেই। এবং যিনি আমাকে কথাগুলো বলছিলেন তিনি জানালেন যে 30খানা কেন্দ্রীয় বাহিনীর সদস্য একটা জায়গায় থাকেন না, 3 জন করে 10 জায়গাতে থাকেন। কোথায় থাকেন, কেন থাকেন, কি করেন, তাদের কি কর্মকাণ্ড কেউ জানে না। আজকে যখন এপিডিআর এর পক্ষ থেকে আমাদের জেলার এই সুপার সাহেবকে জিজ্ঞেস করা হয়েছিল যে বেলডাঙ্গা কি এখন কেন্দ্রীয় বাহিনীর কেউ আছেন, পুলিশ সুপার স্পষ্টভাবে সরাসরি বললেন যে না, বেলডাঙ্গায় কোনো কেন্দ্রীয় বাহিনীর সদস্য নেই, আবিবি নেই, কাবিবি নেই। তা উনি বলেন আগেও ছিল না। তাহলে এসপি সঠিক কথা বলছেন নাকি জামাল উদ্দিন সঠিক কথা বলছেন সেটাও আলোচনা হওয়া দরকার, সেটাও ভাবনার মধ্যে থাকা দরকার, সেটাও প্রশাসনকে বুঝতে হবে। আমি যে কথাটি স্পষ্ট করে বলতে চাই, আজকে বেলডাঙ্গা যেটা ঘটেছে সবাই আমরা বলছি এটা পরিকল্পনা, এটা বেলডাঙ্গা তথা মুর্শিদাবাদকে দুর্নাম করার জন্য করা হচ্ছে। আমি এই কথার সাথে একদমই একমত নেই এবং সম্ভবত বন্দি মুক্তি কমিটিও একমত নয়।
এই জন্য বলছি যে আমি বন্দি মুক্তি কমিটির মিটিং থেকে সিদ্ধান্ত নিয়ে কথাগুলো বলছি না। আমি বলছি ব্যক্তিগতভাবে যে আমি এই কথার সাথে একদমই একমত নই। কারণ হচ্ছে আমাদের দেশে, আমাদের সমাজে কখনোই কোনোদিন কোনোভাবেই ধর্মীয় সাম্প্রদায়িকতা খুব বেশি প্রকটমান ছিল না। আমাদের দেশে সব সময় একদম ব্রিটিশ পিরিয়ড থেকে 1857 সালের পর থেকে দুই ধরনের সাম্প্রদায়িকতা সমাজে প্রকট। এই দুই ধরনের সাম্প্রদায়িকতা সমাজকে ধ্বংস করেছে তিলে তিলে, অনেক সময় নানানভাবে। একটা হচ্ছে রাজনৈতিক সাম্প্রদায়িকতা। বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজনীতি করার স্বার্থে সাধারণ মানুষকে, সাধারণ ধর্মীয় মানুষকে ব্যবহার করে তারা রাজনীতি করেছে, এইটাকে বলা হয় রাজনৈতিক সাম্প্রদায়িকতা। আর একটা হচ্ছে এই রাজনৈতিক সাম্প্রদায়িকতার আর একটা অংশ হচ্ছে ফ্যাসিবাদী শক্তি। এই ফ্যাসিবাদী শক্তি বিভিন্ন সময় নানানভাবে ধর্মকে ব্যবহার করে, অপধর্মকে ব্যবহার করে তারা সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করে, ঘৃণা বিদ্বেষ সৃষ্টি করে, বিভাজন সৃষ্টি করে তারা করে। বেলডাঙ্গা যে ঘটনা ঘটেছে সেটা ধর্মীয় সাম্প্রদায়িকতা নয়, সেটা রাজনৈতিক দলীয় সাম্প্রদায়িকতা নয়, এটা হিন্দু মুসলমানের সম্পর্ক নেই। এটা হচ্ছে ফ্যাসিবাদ বনাম ফ্যাসিবাদ বিরোধী মানুষ, ফ্যাসিবাদ বনাম ফ্যাসিবাদের বিরুদ্ধে যে সমস্ত সংগঠন, দল, ব্যক্তি, সমাজ, ধর্ম আছে তারা। এখান থেকে আমি যেটা বলতে চাই, আজকে গোটা ভারতে, এই গোটা দেশটাকে, দেশের সংবিধানকে, দেশের মৌলিক কাঠামোকে, দেশের আইনকে, দেশের সংস্কৃতিকে, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে, দেশের ইতিহাস ঐতিহ্যকে যারা ধ্বংস করে দিতে চাইছে, সেই ফ্যাসিবাদী শক্তির যে মহাপরিকল্পনা, সেই পরিকল্পনার একটা অংশ হচ্ছে বেলডাঙ্গার ঘটনা। এবং সেই মহাপরিকল্পনার একটা অংশ কি সেটা আপনাদেরকে বলি। আজকে ওই মহাপরিকল্পনার বাস্তব যে প্রকল্প, যে প্রজেক্ট, সে প্রজেক্টের নাম হচ্ছে হিন্দুস্তান। এই আরএসএস এবং বিজেপি এবং আরএসএস এর যে সামগ্রিক শাখা, সংঘ পরিবারের সবাই মিলে গোটা দেশের মানুষের বিরুদ্ধে হিন্দুস্তান প্রকল্প বাস্তবায়ন করার জন্য যে উঠে পড়ে লেগেছে, সেই উঠে পড়ে লাগার কর্মসূচির একটা অংশ হচ্ছে বেলডাঙ্গা। এই কর্মসূচির অংশ হচ্ছে কর্পোরেট সংস্থাকে দিয়ে গোটা দেশটাকে লুট করা, দেশের জমি জল জঙ্গলকে লুট করা, করে বিদেশে টাকা পাচার করা, যাতে করে কোন সময় সেই প্রকল্পের নেতারা ও বিদেশে গিয়ে পালিয়ে থাকতে পারে। সেই প্রকল্পের অংশ হচ্ছে এই দেশের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে হিংসা বিদ্বেষ ঘৃণা বিভাজন তৈরি করে মিথ্যা ইতিহাস বলে একটা দাঙ্গার বাতাবরণ তৈরি করা। ওই পরিকল্পনার অংশ হচ্ছে লাভ জিহাদের নামে, গোরক্ষার নামে, গোহত্যার নামে, গোমাংস খাওয়ার নামে মানুষে হত্যা লাগাই করে দেওয়া। সেই পরিকল্পনার একটা অংশ হচ্ছে বিভিন্ন যে সমস্ত ঐতিহাসিক জায়গা আছে, ওই যে ঐতিহাসিক উপাসনালয় আছে, ঐতিহাসিক মসজিদ আছে, তাদের নাম পরিবর্তন করা। সেই পরিকল্পনারই একটা অংশ হচ্ছে সেই ঐতিহাসিক মসজিদগুলোকে ধ্বংস করে দেওয়া। গতকালকে উত্তরপ্রদেশের সম্বলে 1529 সালে তৈরি হওয়া একটা মসজিদকে ভেঙে দেওয়ার উদ্দেশ্যে সার্ভ করার জন্য যে গন্ডগোল হয়, গ্রামের মানুষ যে প্রতিরোধ গড়ে তোলে, সেই প্রতিরোধে পুলিশ গুলি চালিয়ে কাল পর্যন্ত 3 জন মানুষকে শহীদ করে।
এইগুলো সবই হচ্ছে সেই হিন্দুস্তান প্রকল্পের একটা শাখা কর্মসূচি। এবং সেখান থেকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আজকের বিচার ব্যবস্থা সম্পর্কে আপনারা অনেক কথা বললেন, আপনারা শুনলেন, আপনারা জানেন 1991 সালে আমাদের দেশের লোকসভা এবং রাজ্যসভা মিলিতভাবে একটি আইন তৈরি করে। আমাদের দেশের আইনসভায় যে আইন তৈরি হয় তার নাম হচ্ছে উপাসনালয় রক্ষা আইন 1991। সেই আইনে স্পষ্ট করে বলা আছে যে 1947 সালের 15ই আগস্টের পরে 1947 সালের 15ই আগস্টের সময় গোটা দেশের মধ্যে যেখানে যে ধর্মের উপাসনালয় যে অবস্থা ছিল সেই অবস্থায় থাকবে, সেখানে হস্তক্ষেপ করা যাবে না। ব্যতিক্রম হচ্ছে বাবরি মসজিদ। তাহলে এখন দেখা যাচ্ছে এখানে সেখানে যখন তখন যে কোনো ভাবে যে কেউ পুরাতন মসজিদের বিরুদ্ধে মামলা করছে, আর সেই মামলাগুলোকে কোর্ট গ্রহণ করছে, আর সেই কোর্ট রায় দিচ্ছে সেখানে সার্ভে করার। তাহলে প্রত্যেকটা কোর্ট, প্রত্যেকটা বিচারপতি, প্রত্যেকটা রাজ্য সরকার যারা এই সমস্ত মামলাগুলোকে গ্রহণ করছে তারা প্রত্যেকে জেনে শুনে ইচ্ছা করে 1991 সালের উপাসনালয় আইনকে লঙ্ঘন করছে। এই লঙ্ঘন করাটাও হিন্দুস্তান প্রকল্পের একটা পার্ট। সেই পার্টি হিসেবে বেলডাঙ্গায় এই ঘটনা হয়েছে। পুলিশের ভূমিকা নিয়ে আমি কিছু বলতে যাব না। পুলিশ যা করেছে তার চেয়ে আলাদা কিছু আমি আশা করি না। পুলিশের ভূমিকা নিয়ে আমার অনেক ব্যক্তিগত অনেক অভিজ্ঞতা আছে। পুলিশ কি করে? পুলিশ সব সময় ক্ষমতাসীন সরকারের তল্পিবাহকের কাজ করে। সব সময় আজকে বর্তমানে এই মুহূর্তে গোটা দেশের সাথে সাথে পশ্চিম বাংলাও পুলিশের একটা অংশ এই হিন্দুস্তান প্রকল্পকে বাস্তবায়ন করার কাজে গোপনে মদত করে চলেছে। তারও বাস্তব উদাহরণ এই বেলডাঙ্গায় ঘটেছে। ফলে যেটা শেষ কথা বলার কথা হচ্ছে এই বেলডাঙ্গা যারা ঘটিয়েছে তারা কেউ সাধারণ মানুষ নয়, তারা দুষ্কৃতী নয়, তারা পাগল নয়, তারা হিন্দু মুসলমান নয়। যেদিন ঘটনা ঘটে 16 তারিখ আমি ব্যাঙ্গালোর যাচ্ছিলাম ট্রেনে। রাত্রি 8টার সময় আমি খবর পাই এই মোবাইলের মাধ্যমে। আমি সাথে সাথে এসপিকে ফোন করি। এসপির সাথে কথা হয়নি, আমি আমার বক্তব্য আমি মেসেজ পাঠিয়েছিলাম, এসপি সেটা দেখেছিলেন। তখন থেকে শুরু করে 17 তারিখ ব্যাঙ্গালোর আমি একটা মিটিংয়ে ছিলাম, 18 তারিখ চেপে 19 তারিখে কলকাতা এসেছি, 20 তারিখ ছিলাম, 20 তারিখ ভাগীরথী মুর্শিদাবাদ এসেছি। যতক্ষণ পর্যন্ত আমরা কৃষ্ণনগরে ছিলাম তার আগে পর্যন্ত নেট আমার মোবাইলে কাজ করেছে। এই নেটে দেখেছি যে বেলডাঙ্গার কেন্দ্র করে আরএসএস এর লোকেরা, বিজেপির লোকেরা, বিজেপির বিভিন্ন শাখা সংগঠনের লোকেরা, শিক্ষিত নেতারা, রাজ্যের নেতারা, কেন্দ্রের নেতারা, বাংলাভাষী নেতারা, অবাংলাভাষী নেতারা কিভাবে মিথ্যা কথা বলে মুর্শিদাবাদের বাইরে, পশ্চিমবাংলার বাইরে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। তারা কি সাধারণ লোক? তারা কি অশিক্ষিত লোক? তারা কি দুষ্কৃতিকারী? তারা কি সমাজ বিরোধী? তারা কেউ সমাজ বিরোধী নয়। শুধু পশ্চিম বাংলার বিজেপির রাজ্য পর্যায়ের 10 জন নেতার প্রোফাইল ঘেটে দেখুন এই 2 দিন ধরে তারা কি কি প্রচার করেছে। আমি শেষ যে কথাটা বলতে চাই, এই ঘটনা যে পরিকল্পিত তা নিয়ে কারোর যেমন কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। তার সাথে আমি একটা নতুন ঘটনা বলছি, ঘটনাটা আরো বেশি শক্তিশালী প্রমাণ কাজ করছে। সেটা হচ্ছে এই 16 তারিখ ঘটনা ঘটলো, সম্ভবত শনিবার ছিল, 17 তারিখ রবিবার, 18 তারিখ হাইকোর্টে মামলা হচ্ছে যে বেলডাঙ্গা অবস্থা খুব খারাপ, ওখানে এনআই দেওয়া হোক, অনেক কেন্দ্রীয় বাহিনী দেওয়া হোক।
আমার তো মনে হয় যেখানে বসে, যে আলোচনায় বসে যাদের মধ্য থেকে চক্রান্ত হয়েছে, তখনই চক্রান্ত হয়েছিল এই হলো ঘুরবে, আর তারপরে যদি আমরা হাইকোর্টে যাব, এখানে এই বিচারকের কাছে মামলাটা তুলবো, সেখানে বিচারক এইটা বলবে। যেন মনে হচ্ছে 17 তারিখ রবিবার ঘটনা ঘটলো, 18 তারিখ চলে গেল হাইকোর্টে, হাইকোর্টে যাওয়ার বয়ানটা যেন 17 রাতে লেখা ছিল। তা না হলে এত তাড়াতাড়ি কি করে যায়? এবং হাইকোর্টগুলো দেখি অন্য কেসে, অন্য মামলায় সাধারণ মানুষ যখন যান, তখন মাসের পর মাস সময় চলে যায়, হাইকোর্ট সে কোর্ট নিতে আদালতে মামলা নিতে পারে না। এই সবই প্রমাণ করে এটা ঘটনাটা হচ্ছে মহাচক্রান্তের অংশ। এটা হিন্দু মুসলমানের সমস্যা নয়, এটা বেলডাঙ্গার বিরুদ্ধে সমস্যা নয়, মুর্শিদাবাদের বিরুদ্ধে সমস্যা নয়। বেলডাঙ্গাকে কেন্দ্র করে গোটা মুর্শিদাবাদ জেলাকে এনআইএ দিয়ে ছেড়ে দেওয়া, কেন্দ্র বাহিনীকে দিয়ে ছেড়ে দেওয়া, এই জেলাটাকে কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত করার যে চক্রান্ত চলছে, তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, যে পরিকল্পনা অংশ হিসাবে 50 কিলোমিটার বিএসপিকে দিয়ে দিয়েছে, বিএসএফকে, তারই অংশ হিসাবে আজকে সমস্ত ঘটনা ঘটছে। ফলে আমাদের এটা বুঝতে হবে যে শুধু বেলডাঙ্গা হিসেবে দেখলে হবে না, হিন্দু মুসলমান হিসেবে দেখলে হবে না, এটা হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী অফ্যাসিবাদ হিসাবে। হিন্দুস্তান প্রকল্পকে বাস্তবায়ন যারা করছে তাদের বনাম যারা হিন্দুস্তান প্রকল্পের বিরোধিতা করছে তাদের সমস্যা হিসাবে এবং গোটা জেলায় এই নিয়ে আমাদের মাঠে নামতে হবে। শুধু এখানে স্ট্রিট কর্নার মিটিং করলে, একটা ডেপুটেশন দিলে, একটা চিঠি লিখে দিলে, একটা প্রেস বিবৃতি দিলে হবে না। আমি শেষ একটা পরামর্শ, আমার সাজেশন এই আজকের এপিডিআরের কাছে। আজকে এপিডিআর যেমন 3-4টা মানবাধিকার সংগঠনকে নিয়ে এটা করছেন, আগামী দিনে যত দ্রুত সম্ভব এপিডিআর, সিপিডিআর এস, বন্দি মুক্তি কমিটি, আরো যারা আছে তাদের সবাইকে নিয়ে অতি সত্বর বেলডাঙ্গায় গিয়ে সেখানে একটা নাগরিক কনভেনশন করা, সেই নাগরিক কনভেনশন থেকে এই দাবিগুলো উত্থাপিত করা যে বেলডাঙ্গাতে যতদিন জামালউদ্দিন থাকবে, বেলডাঙ্গা যতদিন কার্তিক মহারাজের এই চলাফেরাকে আইনসম্মত করা না হবে, ততদিন এই সমস্যা থেকে আমরা মুক্তি পাব না। এই বলেই আবারও এপিডিআরকে আমার পক্ষ থেকে